কোথায় গেল আমাদের সারফরাজ খান, কোথায় গেল ভাই রজত পাটিদার, দেবদূত পাটিকল, কোথায় গেল আজকে আমাদের ঋতুরাজ গাইকোয়াড়, যারা ডোমেস্টিকে বছরের পর বছর ভালো করছে, তাদের নাম কেন আসছে না? আইপিএলে দুই একটা সিজন ভালো খেলেই ভাই টি-20তে ভালো করছে, টেস্টে চান্স পেয়ে যাবে। এটাই তো হচ্ছে এখন, ঠিক আছে? যারা টি-20 ভালো করছে তারা টেস্টে চান্স পাচ্ছে, যারা টেস্টে ভালো করছে তারা টি-20 চান্স পাচ্ছে, ওয়ানডেতে চান্স পাচ্ছে, ঠিক আছে? আর যারা ডোমেস্টিকে বছরের পর বছর ভালো করছে তাদেরকে কোনো চান্স দেওয়া হচ্ছে না। তো নমস্কার সবাইকে। ভারত এবং আমরা দেখতে পাচ্ছি সাউথ আফ্রিকার মধ্যে 2 ম্যাচের সিরিজ হয়েছে এবং সেই সিরিজে আমাদের ভরাডুবি হয়েছে। হ্যাঁ, এবং আজকে ভাই আমি একটু ক্ষুব্ধ রয়েছি এবং এই বিষয় নিয়ে কথা বলবো যে একটার পিছনে আসল দায়ভার কার, প্লেয়ারের, সিলেক্টরের নাকি ভাই আমাদের গতি ভাই, ঠিক আছে? তো এক এক করে কথা বলবো। তো প্রথমে বলে নিই যে এই সিরিজে আমরা দেখতে পেয়েছি প্রথম ম্যাচ কলকাতায়, যেখানে ভারতকে ভাই 133 রান ভাই চেস করার কথা ছিল, করতে পারেনি। এবং দ্বিতীয় ম্যাচে যেখানে ফ্ল্যাট ট্র্যাক ছিল, সেখানে যখন আমরা দেখতে পাই যে প্রথম দিনে আমরা দেখতে পাই যে 246 রানে আমরা 6 উইকেট নিয়ে নিয়েছি, কিন্তু তারপর 4 উইকেট নিতে আমাদের কত সময় লাগলো ভাই? আরও ওরা 243 রান করলো। যাই হোক, 489 রান করে নিল। তারপর আমরা ভাবলাম যে যাই হোক ভাই, আমাদের টিম তো ভালো আছে, ওরাও করে নেবে, কিন্তু না, মরতে 200 রান করলো ভাই। ওর নিচের ব্যাটসম্যানরা, কুলদীপ তো ভালো খেলে গেল, ওয়াশিংটন সুন্দর ভালো খেলে গেল, দ্যাটস ওয়াই ভাই 200 রান করতে পেলো। এবং এখানের মধ্যে সবথেকে বড় প্রশ্ন হচ্ছে কি ভাই, ইনসিকিউর যে ব্যাপারটা, এই ক্রিকেটকে ভাই ধ্বংস করে দিচ্ছে, বিশেষ করে টেস্ট ক্রিকেটকে টি-20-র মতো খেলানোর চেষ্টা করছে আমাদের গৌতম গম্ভীর। হ্যাঁ, তার অনেক অ্যাকাউন্টেবিলিটি রয়েছে ভাই, কি বলবো, যখন মনে হচ্ছে যাকে মনে হচ্ছে যে কোনো জায়গায় ফিট করে দিচ্ছে, কোনো রেসপন্সিবিলিটি নেই। এবং প্লেয়ারকে আসবো আস্তে আস্তে, প্লেয়ারদের অবস্থাও সেম, ওদেরও মনে হচ্ছে যা হবে গৌতম গম্ভীর উপরে চলে যাবে, চলো আমরা কোনো রেসপন্সিবিলিটি নেব না। লাস্ট দিনে এসে কি হলো ভাই, যখন প্রায় 30 থেকে 40 ওভার 50 ওভার খেলতে চেয়েছিল ভারতীয় দল, কিন্তু কেন পারেনি? কারণ ওরা কোনো অ্যাপ্লিকেশন দেখায়নি। নীতিশ কুমার রেড্ডি কী হয়ে খেলছে, ব্যাটসম্যান খেলছে নাকি বোলার খেলছে, কি খেলছে ভাই নীতিশ কুমার রেড্ডি? কেউ বলতে পারবে না ভাই। ওর কি মানে বলবো, রিভার্স সুইপ, ইয়ার এটা কি শট ছিল ভাই? যখন দরকার যে ভাই ওকে সলিড একটু সাথ দেওয়া রবীন্দ্র জাদেজার, তখন সে কী করছে, রিভার্স সুইপ খেলছে, ঠিক আছে? তো এরকম ঋষভ পান্ট থেকে ধরে প্রত্যেকটা প্লেয়ার, কিন্তু KL রাহুল আর কত চান্স পাবে ভাই? সবাই বলছে যে আরও একটু চান্স পেলে বেটার, বেস্ট ব্যাটসম্যান হবে। কখন ভাই 36 তার এভারেজ রান, ঠিক আছে? টেস্টে এত সব ভাই 60+ টেস্ট ম্যাচ খেলেছে, ঠিক আছে? তো কে নেবে সেই অ্যাকাউন্টেবিলিটিটা ভাই? কে সেই সাইমন হারপারটা কে, ঠিক আছে? যে এসে ভাই এখানে রাজ করছে, 5 উইকেট 6 উইকেট। মার্কো জেনসন ইয়ার 91 রান করছে, সাথে ভাই 5টা 6টা উইকেট নিয়ে যাচ্ছে। আর আমাদের ভারতীয় বোলাররা না কিছু করতে পারছে না, ব্যাটসম্যানরা কিছু করতে পারছে, ফ্ল্যাট থেকেও কিছু করতে পারছে না, টার্নিং থেকেও কিছু করতে পারছে না, ঠিক আছে? তার জন্য আসল দায়ী কে, কোচ নাকি ভাই প্লেয়ার্স নাকি সিলেক্টর? আমি বলবো সবাই দায়ী। কোচের মেন কাজ কি ভাই, টিমটা সিলেক্ট করা, এবং সেখানে দায়িত্ব আসে ভাই কোচ, যে টেস্টে কারা বেস্ট তাদেরকে খেলানো। কোথায় গেল আমাদের সারফরাজ খান, কোথায় গেল ভাই রজত পাটিদার, দেবদূত পাটিকল, কোথায় গেল আজকে আমাদের ঋতুরাজ গাইকোয়াড়, যারা ডোমেস্টিকে বছরের পর বছর ভালো করছে, তাদের নাম কেন আসছে না? আইপিএলে দুই একটা সিজন ভালো খেলেই ভাই টি-20তে ভালো করছে, টেস্টে চান্স পেয়ে যাবে। এটাই তো হচ্ছে এখন, ঠিক আছে? যারা টি-20 ভালো করছে তারা টেস্টে চান্স পাচ্ছে, যারা টেস্টে ভালো করছে তারা টি-20 চান্স পাচ্ছে, ওয়ানডেতে চান্স পাচ্ছে, ঠিক আছে? আর যারা ডোমেস্টিকে বছরের পর বছর ভালো করছে তাদেরকে কোনো চান্স দেওয়া হচ্ছে না। এই জন্যই তো ভাই এই মিডিওক্রিটিকের জন্য, এবং অমুককে ভালো লাগে না, অমুককে পছন্দ হয় না, সারফরাজ খানের কথা ভালো লাগে না, এই জন্য তাকে নেব না, এই ধরনের যে ভাই ব্যাপারটা আছে না, সেই জন্য ভারতীয় ক্রিকেটের আজকের এই অবস্থা। আদারওয়াইজ আমাদের ক্রিকেট ভাই টেস্ট ক্রিকেটের একটা লেজেন্ডারি অবস্থা ছিল। ভারতে এসে ভারতকে হারানো নেক্সট টু ইম্পসিবল। একটা ম্যাচ হতে পারে, 2টা ম্যাচ হতে পারে, 5টা ম্যাচ ভাই, নিউজিল্যান্ডের সাথে 3টা, সাউথ আফ্রিকার সাথে 2টা, এসে একদম তোমাদেরকে ফিনিশ করে দিয়ে দিল, এবং বলে দিল বাকি টিমদেরকে যে ভারতে গিয়ে জিতা এখন এমন কোনো বড় ব্যাপার নয়, হোক স্পিন আর হোক ফ্ল্যাট ট্র্যাক সব জায়গাতে জিততে পারবে। এটা একটা মেসেজ দিয়ে দিল। ইভেন কালকে আমরা দেখতে পেয়েছি তাদের যে ভাই কোচ ছিল, কোচে এমন একটা কথা বলেছে যে আমরা পারলে একটু আগে ডিক্লেয়ার করতে পারতাম, কিন্তু করিনি। কেন? কারণ আমরা চেয়েছি দলটাকে আরও একটু কষ্ট দিই, আরও একটু সময় তারা ফিল্ডে থাকুক। ভাই ভারতে এসে ভারতীয় দলকে এত বড় কথা বলা, এবং তার অ্যাপ্লিকেশন দেখতে গিয়ে আমরা দেখতে পেলাম যে ভারতীয় টিম জিরো অ্যাকাউন্টেবিলিটি নিয়ে এসে, জিরো মানে কোনোভাবে তাদের গাতে লাগেনি, এমনভাবে তারা আজকে খেললো, ঠিক আছে? ভাই সাইমন হারপার কোথা থেকে কত বড় বোলার হয়ে গেল, এর আগে কেউ এর নামই জানতো না। আজকে দেখা যায় যে ভারতের সবগুলো উইকেট নিয়ে, আইজাজ পাটিল 10 উইকেট নিয়ে চলে গিয়েছিল, মিচেল স্যান্টনার, মানে যেই আসছে ভারতে স্পিনার হিসাবে, জরুর দেখতে পেলাম একবার 5 উইকেট নিয়ে চলে গেল, মানে যেই আসবে সেই নিয়ে যাবে, ঠিক আছে? ভারতের গত 20 বছর 25 বছরের যে ভাই রেকর্ড ছিল, যে একটা ভাই সুনামধন্য অবস্থা ছিল যে ঘরের মাটিতে ভারতকে হারানো তো ইজি না, একটা ম্যাচ জিততে পারো কিন্তু সিরিজ জিতা, সিরিজ কেন ভাই, এখান তো ভাই হোয়াইট ওয়াশ করে দিচ্ছে আমাদের দলটাকে। তার জন্য দায়ীকে একমাত্র গৌতম গম্ভীর। যখন থেকে গৌতম গম্ভীর এই টিমে এসেছে, বিশেষ করে টেস্ট টিমটাকে ধ্বংস করে চলে গেছে। বলবে কীভাবে?
এক তো ভাই প্লেয়ার সিলেকশন, তার যাকে পর্যন্ত তাকেই খেলাবে। তিনটা উইকেট কিপার এই টিমে কী করে? কেএল রাহুলও কিন্তু উইকেট কিপার, ঋষভ পান্ত উইকেট কিপার, ধ্রুব জুরেল উইকেট কিপার, স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে ধ্রুব জুরেল খেলছে। কেন সরফরাজ খান খেলছে না? কেন ঋতুরাজ গাইকোয়াড় খেলছে না? কেউ ভাই উত্তর দেবে? এটা তো ভারতের দল না ভাই, থোড়ি না এটা গলি ক্রিকেটের দল যে আমার যাকে মন চায় তাকে খেলিয়ে দিলাম। ঠিক আছে, তো দেড় সো আমার মনে হচ্ছে যে ভারতের এই অবস্থার, করুণ অবস্থার জন্য কিন্তু ভারতের এই ম্যানেজমেন্ট দায়ী রয়েছে, সাথে সাথে প্লেয়ারও দায়ী রয়েছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি তাদের স্পিনার, আমাদের কুলদীপ যাদব ভাই, রবীন্দ্র জাদেজা, অভিজ্ঞ ওয়াশিংটন সুন্দর, তারা যেখানে উইকেট নিতে পারছে না, সেখানে তাদের স্পিনাররা যখন বল করছে মনে হচ্ছে ওয়াও, এটা তো টার্নিং ট্র্যাক ভাই, এখানে তো অনেকটা টার্ন হচ্ছে বল। ঠিক আছে, এবং সেম পয়েন্টে আমরা যখন দেখি যে তাদের ব্যাটসম্যানরা ব্যাটিং করে, আমাদের বোলারদের না বল টার্ন হয়, তখন মনে হয় ফ্ল্যাট ট্র্যাক, রান হবেই হবে, তাদেরকে আউটই করা যাচ্ছে না। তারা কখন ডিক্লেয়ার করবে সেটা আমরা অপেক্ষা করছি। আর যে যেমনি খুশি টাপ মারছে, তো কখন ভাই এই টিম্বা বাবুয়া মারছে, তো কখন ভাই আমাদের মার্কো জেনসন মারছে, মানে অলরাউন্ডার যারা রয়েছে তারা মারছে। ইয়ার 7 নম্বরে এসে ভাই আমাদের মুত্তাসিম এসে মারা গেল 100। ঠিক আছে, এবং আমরা কিছু করতে পারলাম। মুত্তাসিম এসে ভাই আউট করে দিল আমাদের সাই সুদর্শনকে। সাই সুদর্শন ভাই, তুমি 3-4টা চান্স পেয়েছো, করলেটা কি? ঠিক আছে, করলেটা কি? তুমি তো প্রথম 3-4 ওভারেই ভাই আউট হওয়ার কথা ছিল, যাই হোক, একটা নোবল হয়ে গেল। ঠিক আছে, আদারওয়াইজ তারপরও কোনো অ্যাপ্লিকেশন নাই ভাই। রবীন্দ্র জাদেজা কিছুটা দেখেছে, ওয়াশিংটন কিছু দেখেছে, কিন্তু সবাইকে দেখাতে হবে না। সবাইকে যদি আজকে 100 বল করে খেলতো, আজকে হয়ে যেত ভারতের কাম। কিন্তু না, আমরা জিতবই না, আমাদের জিতার কোনো উদ্দেশ্যই নাই, কোনো লক্ষণই নাই। এটা ক্লিয়ার রে ভাই, জিতার কোনো লক্ষণ নাই, কোনো উদ্দেশ্য নাই, কোনো ব্যাপার নাই। মানে টেস্ট ক্রিকেটটাকে এমন অবস্থা করে দিয়েছে, আমরা জানি যে আমরা কদিন পরে ভুলে যাব। তারাও জানে যে ওডিআই সিরিজ আসবে, বিরাট একটা সেঞ্চুরি করবে, রোহিত শর্মা ভালো ম্যাচ খেলবে, বাস সবাই ভুলে যাবে কি হয়েছে না হয়েছে। গৌতম গম্ভীর বেস্ট, গৌতম গম্ভীর এই, গৌতম গম্ভীর সেই, বাস দ্যাটস ইট। কিন্তু টেস্টের এই দুর্দশার কথা কেউ আর 2 দিন পরে বলবে না, কারণ সবার হলো ভাই মেমোরিটা শর্ট টাইম মেমোরি। আমরা অল্প সময়ের কথাই মনে রাখি, তারপর আমরা সব কিছু ভুলে যাই। ঠিক আছে, যদি আমাদের যারা ডোমেস্টিকে ভালো করেছে তাদেরকে চান্স দেওয়া না হয়, তাহলে কিন্তু ভারতের অবস্থা খুবই খুবই কঠিন এবং খারাপ হতে চলেছে, এবং নেক্সট টাইম মনে হচ্ছে আরও খারাপ হবে। ভারতের প্লেয়ারদের সাথে প্লেয়ারদের মিল নেই। ঠিক আছে, গৌতম গম্ভীর যে রাজনীতি করছে, ক্লিয়ার দেখা যাচ্ছে গৌতম গম্ভীর একটা রাজনীতি করছে। কী রাজনীতি করছে? যাকে পছন্দ তাকে খেলাবো, হার্ষিত রানা পছন্দ তাকে 3টা ফরম্যাটে রাখবো। ঠিক আছে, শেষের পছন্দ নয় ভাই, ওডিআইতে খেলছে তো চলো এটাই খেলুক, তাকে আর বাকি টিমে রাখবো না। ভাই সুমনকে খুব ভালো লাগে, ও খুব ভালো ক্যাপ্টেন হবে, কারণ আমি যা বলবো সে শুনবে। তাকে T20 তো ফিট করছি জোর জবস্তি, যেখানে ভাই অলরেডি জেসওয়াল রয়েছে, সেঞ্জু রয়েছে, সেখানে জোর জবস্তি তাকে ফিট করা হয়েছে। তার জন্য কিছু প্লেয়ারের জায়গা অদল করা হচ্ছে, কোনো ব্যাপার না। টেস্টে আজকে ও 3 নাম্বার, কালকে ও 4 নাম্বার, পরশুদিন কুলদীপ ভালো করেছে, চলো কুলদীপ 4 নাম্বার তুমি খেলবে। এটাই হচ্ছে, এটা ভাই মজাক করছিল মানুষ, কিন্তু এটাই আসলে হচ্ছে। মানে কোনো কী বলবো, ডিসিপ্লিন নেই, কোনো নাম্বারের কোনো সিস্টেমটি নেই, যার যে মনে হচ্ছে সেটাই করছে ভাই। এবং গৌতম গম্ভীর সেটা বসে বসে দেখছে এবং করছে, এবং সে খুব খুশি, হ্যাপি যে না খুব ভালো হচ্ছে ভাই, ইন্ডিয়া খুব ভালো খেলছে, তাই না? এবং মানুষও খুশি ভাই, বলবে না না গতি ভাই অনেক ভালো। আমার তো মনে হচ্ছে T20 টিমটাকেও ধ্বংস করে দেবে, কারণ প্লেয়ারদের মধ্যে যেভাবে ভাই ভয়, যেভাবে অনিশ্চয়তা ভরে দিয়েছে। কারণ নাম্বার 3কে, নাম্বার 4কে, নাম্বার 5কে কেউ জানে না, হোক T20তে, হোক ওডিআইতে, আর হোক টেস্টে। বোলার কে খেলবে কে না কেউ জানে না। T20তে মারা যায় অলরাউন্ডার চলে, কিন্তু টেস্টে ভাই স্পেশালিস্ট ব্যাটসম্যান চাই। 3 নাম্বারে 4 নাম্বারে লিজেন্ডারি ব্যাটসম্যান ছিল ভাই। ঠিক আছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মিডুকার ব্যাটসম্যানকে আমরা চান্স দিচ্ছি। 30 করলে আমরা বলছি ইয়েস ভেরি নাইস, 100 বল খেলতে পারলে বলছি ওয়াও ট্যালেন্টেড গাই। তো সেজন্য তো এটাই হবে না, যেটা তো হওয়ার সেটাই হবে। ঠিক আছে, তো এই জন্যই বলছি ভাই, ভারতকে এখনও সময় রয়েছে শুধরানোর। যদি শুধরাতে না পারে তাহলে তো ভাই গাড্ডায় যাবে টেস্ট ক্রিকেট। ঠিক আছে, কে আর দেখবে তখন? ভারতের মাটিতে আসার পর যদি এই অবস্থা হয় তাহলে কোনো কিছু বলার নেই। ঠিক আছে, তো চলো দেখা যাক কি হয় সামনে, অবশ্যই কথা বলবো। তো আজকের ভিডিওতে এতটুকু, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও সবার মধ্যে, যদি তোমার মনে হয় যে না এই কথাটা ঠিক আছে। ঠিক আছে, তো দেখা হচ্ছে অন্য ভিডিওতে, তখন বাই বাই।